দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অর্থবছরের প্রথম 2 মাসে কমেছে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ। রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব বলছেন ব্যবসায়ীরা। ভারতে ইলিশ রপ্তানির খবরে বাজারে বেড়ে গেছে দাম। রপ্তানি শুরু হলে আরও বাড়ার শঙ্কা। ইলিশ রপ্তানির সিদ্ধান্তকে সঠিক বলছেন বাণিজ্য মন্ত্রণালয়। আবেগ নয়, প্রাধান্য দেওয়া হয়েছে বাস্তবতাকে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ কমেছে প্রায় 13%। ব্যাংকাররা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই সময় কমেছে এলসির চাহিদা। তাছাড়া হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু কারখানায় হামলার কারণে বিনিয়োগ বিমুখ হয়েছে ব্যবসায়ীরা, যার প্রভাবও কমেছে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ। খাদ্যপণ্যের আমদানিকারক আবু তাহের প্রায় 2 দশক ধরে চকলেট, বিস্কুট, সিরাপ সহ বিভিন্ন শিশু খাদ্যপণ্য আমদানির সাথে জড়িত এই ব্যবসায়ী। প্রতি মাসেই গড়ে 4 কোটি টাকার পণ্য আমদানি করেন তিনি। 2023 সালের জুলাই-আগস্ট মাসেও আমদানি ঋণপত্র খুলেছেন প্রায় 8.25 কোটি টাকার। তবে চলতি বছরের একই সময়ে এই পরিমাণ নেমে এসেছে 7.25 কোটিতে। একটা দেশ অস্থিতিশীল থাকে তখন আমরা কোন রিস্কে, এগুলিতে আমাদের ফুড আইটেমটা হলো আমার এক্সপায়ারি ডেট থাকে একটা, ওই ডেট অনুযায়ী আমার যদি সেল না হয় তাহলে তো এটা ড্যামেজ হয়ে যাবে। তো ওই রিস্কের কারণে আমরা এলসি ওপেন কম করছি। শুধু আবু তাহেরের নয়, এই 2 মাসে দেশে সামগ্রিকভাবে কমেছে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই-আগস্ট এই 2 মাসে দেশের ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ঋণপত্র খোলা হয়েছে $1000 কোটি উপরে, যা গেল অর্থবছরের একই সময় ছিল $1152 কোটি। সে হিসাবে ঋণপত্র খোলার পরিমাণ কমেছে 13%। কমেছে নিষ্পত্তির হারও। কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বলি, ট্রেডিং অ্যাক্টিভিটিস কিন্তু অনেকটাই কম ছিল। কারফিউ ছিল, মুভমেন্ট রেস্ট্রিকশন ছিল। সো স্বাভাবিকভাবে, এবং যারা এলসি খুলবেন তাদেরও তো একটা যদি আস্থা না থাকে বা না থাকে যে কি হবে, একটা অনিশ্চয়তা ছিল সবকিছু ঘিরে। তো সেই জন্যই কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসই অনেক কম ছিল। সো সেইভাবেই কিন্তু আসলে এলসি খোলাও কম হয়েছে, এবং এলসি খোলা কম হলে যেটা হয়, সেটেলমেন্টও কম হয়েছে। খাতভিত্তিক এলসি খোলার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে এই সময় শুধুমাত্র শিল্প কারখানার কাঁচামাল বাদে কমেছে সকল পণ্যের আমদানি ঋণপত্র খোলার পরিমাণ। শিল্প কারখানার কাঁচামাল আনার জন্য এলসি খোলা হয়েছিল $361 কোটি। তবে প্রায় অর্ধেকে নেমে এসেছে মূলধনী যন্ত্রপাতির চাহিদা। কমেছে ভোগ্যপণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্য আমদানির চাহিদাই। এলসি যদি আমরা দুই রকম, একটা হচ্ছে যে মেশিনারি এলসি কম খোলা মানে হচ্ছে যে এক্সপানশন হচ্ছে না, এবং তার মানে কি, বা মডার্নাইজেশন যদি না হয়, যদি তার মানে এফিসিয়েন্সি দেখছি না, এতে ক্ষেত্রে হয় যে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যেটা, সেই এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটা কিন্তু আর হচ্ছে না। মানে এমপ্লয়মেন্টটাকে আমি একটা জায়গায় স্থবির করে দিচ্ছি, বাড়ছে না। আরেকটা যদি আমি ইন্টারমিডিয়েট গুড বা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল যদি না আনি, তার মানে কি হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার হয়তো ফ্যাক্টরিটা ফুলি অপারেশনাল থাকছে না। এটা কোনোটাই আমাদের কাম্য নয়। আমাদের এলসি ওপেন করতে হবে, both for capital machinery expansion and for working মানে raw materials। তথ্য বলছে বিলাসজাতীয় পণ্য ছাড়া সব পণ্যে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এজন্য রপ্তানিকারকদের আবেদনের সময় বেঁধে দেওয়া হয়েছে 24 সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে রপ্তানির খবরে এরই মধ্যে দেশের বাজারে প্রতি কেজি ইলিশ মাছের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ইলিশের ভরা মৌসুম এখন, তবে বাজারে গেলে বোঝার উপায় নেই। মাছের পরিমাণ যেমন কম, তেমনি বিক্রিও হচ্ছে চড়া দামে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়, আর 800 থেকে 900 গ্রামের ইলিশের দাম 1300 থেকে 1400 টাকার উপরে। গেল বছরের তুলনায় দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। ওই দেশের মাছটা যদি না দিত, তাহলে আমাদের দেশের মাছটা জনগণে খাইতো, পাইতো, একটু চাহিদা হইতো, কম পড়তো। 15 বছর না দেওয়া হয়েছে, আর কত, আর দেওয়া উচিত না তো। দেশের মানুষের কম দামে ইলিশ খাওয়া নিশ্চিত করতে এবছর ইলিশ রপ্তানি না করার কথা জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। তবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় শনিবার। আর এই খবরে ইতোমধ্যে বেড়েছে ইলিশের দাম। একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। গত লোববারে 1 কেজি মাছ বেচে 1500 টাকা, এই লোববারে 1700 টাকা।
1700 টাকা বেচতেছে, কেজিতে 200 টাকা বাড়ছে। কেন মাছ নাই, নদীতে মাছ নেই। আরও এই যে আরও শুনতেছি আমরা ইন্ডিয়া বিলে মাছ দিব, তাই আরও বেশি আরও দাম লাগবে, আরও দাম হইব মাছ। কেজি 1650 এরকমভাবে অন বেচতেছে। এখন দুধ মনে করেন ইন্ডিয়া মাছ নিয়ে যা, কেজিতে 150 টাকা আরও বাড়বে। ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এজন্য আবেদন করতে হবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। পুজো উপলক্ষে হাতে যে 3000 টনের কথা বল, 3000 টন দিতে পারবে কিনা বছর আমার সন্দেহ লাগতেছে। যে মাছের যে কেরিং যে অবস্থান বর্তমান যে দামটা আছে বাংলাদেশে, তাতে এত মাছ দেওয়া যাবে বলে আমার মনে করেন। হয়তো তারপরেও মন্ত্রণালয় যে অনুমোদন দিচ্ছে, হয়তো চেষ্টা করছে আল্লাহ তাআলা যদি আরও মাছ আমাদের নদী বন্দরে যদি ভালো হয়, তাই তো হয়তো সম্পূর্ণ দেওয়া যাবে না, কম যতটুকু পারি দেওয়া যাবে, চেষ্টা করবে ঠিকভাবে। প্রতি বছর পূজা উপলক্ষে 5000 টন ইলিশের চাহিদা থাকে ভারতের। তবে বাংলাদেশ সরকার যে পরিমাণ রপ্তানির অনুমতি দেয়, রপ্তানি হয় তার চেয়েও কম। হিসেব বলছে 2023 সালে 79টি প্রতিষ্ঠানকে 3950 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। বিপরীতে রপ্তানি হয়েছে 802 টন। আমাদের মাছটা বেশিরভাগই বেনাপোল থেকে পার হয়ে যায় আর কি। ওই দেশের টাকার সাথে আমাদের টাকার সাথে যে ভ্যালু আছে, আমাদের এখানে যদি 1600 টাকা আমরা মাছ বিক্রি করি, তাহলে ওখানে আমাদের এখানে মিনিমাম 2000 টাকা বাংলা টাকা আসতে, তাতে আমাদের কম বেশি কিছু লাভবান হবে, লস হবে না ইনশাল্লাহ। ব্যবসায়ীদের দাবি রপ্তানির কারণে নয়, এবছর মাছের উৎপাদন কম হওয়ায় বাজারে দাম বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। জানান, এখনও তাদের অবস্থান রপ্তানির বিপক্ষে আছে। তবে মৎস্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে আবেগী বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, বাস্তবতা বিবেচনায় ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরপরই মৎস্য উপদেষ্টা জানিয়েছিলেন, এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না। এর ঠিক 40 দিন পর বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মৎস্য উপদেষ্টার কাছে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানি নিষেধ। রপ্তানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে কোনোভাবে পদক্ষেপ নিতে বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এটি তারা স্বাধীনভাবে করেছে। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। দুর্গাপূজা, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। বিষয়টি নিয়ে বিকেলে সচিবালয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, ইলিশ রপ্তানি না করার কথাটি ইমোশনাল, বাস্তবতাকে মাথায় রেখেই কাজ করতে হবে সবার। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয় এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। আই ক্যান অ্যাসিওর ইউ, অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই। ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, মানে মানা করে দেন না কেন, পেঁয়াজ খাবেন না, এগুলি তো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে। এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুঁজিবাজারকে শক্তিশালী করতে নজরদারি তথা সার্ভিল্যান্স ব্যবস্থার উন্নয়ন করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। রোববার বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সংস্থার চেয়ারম্যান জানান, নজরদারি করার জন্য যে সার্ভিল্যান্স সফটওয়্যার রয়েছে তা অত্যন্ত দুর্বল। 2012 সালের পর সফটওয়্যারটি আর আপডেটও করা হয়নি। এমন অবস্থায় পুঁজিবাজারের উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে। এ বিষয়ে ইতিবাচক আশ্বাসও মিলেছে।
বিএসইসি চেয়ারম্যান আরও জানান, বাজার সংস্কারে সুশাসন নিশ্চিত করবে কমিশন। এ সময় বিএসইসিতে প্রবেশে কড়াকড়ি আরোপের কারণে ব্রিফিংয়ে সাংবাদিকদের ক্ষোভের মুখে পড়েন বিএসইসি চেয়ারম্যান। আমরা ফার্স্টে সার্ভেলেন্সের উপরে জোর দিয়েছি। সার্ভেলেন্স টিম যেটা আছে সেটাকে কিভাবে আমরা আরও উন্নত করতে পারি সেটা দিয়ে কথা বলেছি। এছাড়া আমরা গভর্নেন্স নিয়ে কথা বলেছি, আর কথা বলেছি আমরা আমাদের নিজস্ব ইআরপি এবং সিস্টেমস কি আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়। সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবছর 30 নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর আগামী বছর থেকে প্রতি বছরের হিসেব 31 ডিসেম্বরের মধ্যে দিতে হবে। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিব জানান, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে অথবা ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করলে সরকারি কর্মচারীর বিধিমালা 1979 অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ছকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলেও জানিয়েছেন তিনি। সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স সামান্য কমে দাঁড়িয়েছে 5734-এ। হাত বদল হয়েছে 675 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 109টির, কমেছে 233টির, আর অপরিবর্তিত রয়েছে 58টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্রাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসইএক্স ক্লোজ হয়েছে 5734.97 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 0.30 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 13.6% বেশি। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল অগ্নি সিস্টেমস লিমিটেড, ফলোড বাই তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং গ্রামীণ ফোন লিমিটেড। 3 পার্বত্য জেলায় পাহাড়ি ছাত্র ও জনতার ডাকে সড়ক ও নৌপথে 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে বন্ধ ছিল সব ধরনের যান চলাচল। অবরোধের কারণে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়েছে প্রায় 1,500 পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল বুধবার খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুনকে পিটিয়ে হত্যার জেরে জেলায় 2 দিন ধরে সৃষ্ট সহিংস ঘটনার প্রভাব আজও কাটেনি। গতকাল জেলা সদর থানায় মোহাম্মদ শাকিল, রফিকুল আলম ও দিদারুল আলমের নামে এবং অজ্ঞাত অন্তত 12 জনকে আসামি করে মামলা করেছেন গণপিটুনিতে নিহত মামুনের স্ত্রী মুক্তা আক্তার। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে হত্যার জেরে অস্থিতিশীল পরিস্থিতির কারণে অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে খাগড়াছড়ির 9 উপজেলা থেকে বন্ধ রয়েছে দূরপাল্লা ও আন্তঃরুটের গণপরিবহন চলাচল। নৌপথেও চলছে না কোনো যান। এতে গন্তব্যে পৌঁছতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। 2 দিন যাবতে আমরা এখানে অবস্থান করতেছি, কোনো অবস্থাতে যেতে পারতেছি না বাড়ি ঘরে। চিটাং থেকে আসছি পরে আর এই খাগড়াছড়িতে আর ফাঁসি যাইতে পারি না। গতকাল থেকে যাত্রী আসছে, 72 ঘন্টা হরতাল অবরোধের কারণে আমরা এই নিরাপত্তাহীনের কারণে আমরা এই গাড়ি ছাড়তে পারতেছি না। মানে রাস্তা থেকে আমরা কোনো মানুষের জানমালের নিরাপত্তা পাচ্ছি না বিধায় আমরা গাড়ি ছাড়তেছি না। তবে অবরোধের কোনো প্রভাব নেই বান্দরবানে। সেখান থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাগামী সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবশ্য যাত্রী না থাকায় রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। এদিকে রাঙ্গামাটিতে বন্ধ রয়েছে সিএনজি, অটোরিকশা, বাস ও ট্রাক সহ সব ধরনের যান চলাচল। গাড়ি চলতেছে না, কষ্টের মধ্যে আছে। এটা এখান থেকে ফিরে আসতে হইব। আমরা একসাথে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে করে থাকার প্রত্যাশা করি আমি। অবরোধে যান চলাচল বন্ধের কারণে জেলার সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় 1,500 পর্যটক। অন্যদিকে পরিস্থিতি শান্ত হওয়ায় গেল শুক্রবার থেকে রাঙ্গামাটি পৌর এলাকায় অব্যাহত 144 ধারা আজ সকালে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
তবে সহিংসতার জেরে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারে বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ। সকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরকম রাঙামাটি চাই, যেভাবে আমরা আগে থেকে আছি, যেভাবে নিরাপত্তা স্বাধীনভাবে চলাফেরা করি। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না, এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।